কালিমাখা আকাশে তখনও চাঁদের দেখা নেই। মেঘের গুড়গুড় আর সন্ধ্যার আধো অন্ধকার চারপাশে কেমন গাছ ছমছম পরিবেশ তৈরি করেছে। অচেনা গ্রামের পথ ধরে বহুদূর হাঁটার পর যখন শরীরটা আর চলছে না, তখন বাঁশবাগানের ভেতর হোটেলের সাইনবোর্ড দেখে যতীনের মনে হলো ভগবান বুঝে এতক্ষণে করুণা করেছেন। যতীন হোটেলে ঢুকতেই দেখা গেল ভেতরে সারি করে সাজানো লম্বা টেবিল আর বেঞ্চ, লণ্ঠন জ্বলছে মোটে একটা। অবশ্য মানুষও বেশি নেই, কেবল একটা বেঞ্চে বসে খাবার খাচ্ছে দুজন লোক। যতীনেরও পেটে তখন খিদের আগুন। ওর সামনে এসে দাঁড়ালো হোটেলের একমাত্র কর্মী। খুব খিদে পেয়েছে তাই না? বসুন বসুন, গরম ভাত দিচ্ছে। একটু পরেই বিশাল এক থালা এনে রাখা হলো যতীনের সামনে, গম্বুজের মতো দেখতে, বড় ঢাকনা দিয়ে। সাথে সাথেই সদ্য রান্না করা গরম গরম বিরিয়ানির লোভনীয় গন্ধ। ঝটপট ঢাকনা সরালো যতীন, আর ঠিক তখনই ওর পৃথিবীটা দুলে উঠল। প্লেটে বিরিয়ানির উপর সযত্নে রাখা আছে একটা মানুষের মাথা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মাথাটা ওর নিজের। যতীন পাশে বসা লোক দুটোর দিকে তাকাতেই দেখল মানুষ দুজন বসে আছে ঠিকই, কিন্তু তাদের ঘাড়ের ওপরে মাথা নেই। দুটো মাথাবিহীন শরীর। যতীনের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। সেই ভোরবেলা থেকে এই গ্রাম ওই গ্রাম ছুটছে অরুণ। এখন রাত হয়েছে, কিন্তু বৃষ্টির জোর কমল না। তবে যতই কষ্ট হোক, এই গ্রামটা ঠিক ওর মন মতো। এইরকম নিরিবিলি জায়গায় কয়েকটা দিন কাটাতে চায় অরুণ, কিন্তু গ্রামের ভেতরে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা নেমে গেল। পিচ ঢালা রাস্তা ছেড়ে মাটি রাস্তায় নামার পর থেকেই পথ হারিয়ে ফেলেছে সে। একই রাস্তায় যেন চক্কর দিয়ে চলেছে বারবার। পথে কোনো জনমানুষ নেই, একই তো শরীরে ক্লান্তি, তার ওপর খিদে পেট চলছে। এমন সময় দূরে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল অরুণ। দ্রুত হেঁটে দোকানের বেঞ্চে গিয়ে ধপ করে বসে পড়ল সে। ওর দিকে তাকালো দোকানি। তার দৃষ্টিটা কেমন অদ্ভুত, খুঁটিয়ে খুঁটিয়ে অরুণের চেহারা দেখছে। ভাবখানা এমন যেন অরুণকে আগে কোথাও দেখেছে সে। হ্যাঁ, চা খাবেন নাকি? হ্যাঁ, এক কাপ দিন। আর দাদা, এখানে থাকার মতো কোনো জায়গা হবে? মানে অন্তত একটা রাত থাকতে পারলেও চলবে, এরপর না হয় অন্য কোথাও জায়গা খুঁজবো। চায়ের ভাঁড়টা অরুণের দিকে এগিয়ে দিল দোকানি। অরুণ ঝটপট ভাঁড়টা হাতে নিয়ে চুমুক দিতে শুরু করল। গলাটা শুকিয়ে গিয়েছে। এই গ্রামে তো বাইরের লোক তেমন আসে না, থাকার মতো সেরম ভালো জায়গাও নেই। এখানে তো সবাই ওই পরিবার পরিজন নিয়ে থাকে। হোটেল এখানে আপনি পাবেন না। এ তো মহা মুশকিলের ব্যাপার হলো। যে কোনো একটা চালা হলেও চলবে। খুব বিপদে পড়েছি, সারাদিন কিছুই খাইনি। দোকানি কিছুক্ষণ তাকিয়ে রইল অরুণের দিকে, তারপর যেন কিছু একটা মনে পড়তেই মুখ খুলল সে। একটা জায়গা অবশ্য আছে, তবে তবে কি? আরে যা লাগে আমি দেবো, শুধু রাতটা থাকার ব্যবস্থা করে দিন একটু। না না, টাকা পয়সার ব্যাপার না। এখান থেকে সোজা উত্তরের দিকে গেলে বাঁশবাগান পাবেন। খানিকটা ভেতরে ঢুকলেই পেয়ে যাবেন একটা খাবার হোটেল। ওখানে গেলে খাবার ব্যবস্থা তো হয়ে যাবে। আর যদি একটু অনুরোধ করেন তাহলে হয়তো থাকার ব্যবস্থাও হতে পারে, কারণ ওরা না মানে কাউকে ফেরায় না। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাকে বাঁচালেন। কিন্তু একটু যদি এগিয়ে দিতেন তাহলে মানে একটু ভালো হতো আর কি। অচেনা জায়গা, যদি আবার পথ ভুল করি। অরুণ কথাটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে পাল্টে গেল দোকানের মুখের অভিব্যক্তি। না না, আমি দোকান ছেড়ে যেতে পারবো না। আপনাকে তো বললাম সোজা ওই বাঁশবাগানের দিকে যাবেন। আপনি গেলেই দেখতে পারবেন, এখানে ভুল আবার কিছুই নেই। দোকানির হঠাৎ বদলে যাওয়া আচরণে অরুণ একটু অবাকই হলো, কিন্তু তার তখন এত কিছু ভাবার মতো অবস্থা নেই। সে চায়ের দাম মিটিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। চায়ের দোকানি তখনও ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। দোকানির দেখানো পথ ধরে কিছুটা হাঁটার পরই বাঁশবাগানের খোঁজ পেল অরুণ। আর সামান্য কিছুটা ভেতরে যেতেই হোটেলটার দেখা পেল সে। পাঁচঝাড়ের ভিতর কেউ হোটেল দেয় নাকি? রাস্তার পাশে দিলেই তো খদ্দেরের অভাব হতো না। হোটেলের ভেতর থেকে লণ্ঠনের আলো আসছে, আর দেরি না করে ভেতরে ঢুকে গেল অরুণ। হোটেলটা বেশ পরিচ্ছন্ন, কিন্তু কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। কয়েকটা টেবিল আর বেঞ্চ পাতা, কোনো খদ্দের নেই। হয়তোবা অনেক রাত হয়েছে বলে এই অবস্থা। যতই হোক গ্রামগঞ্জ বলে কথা। হোটেল ঘরের সামনের দিকে একজন লোক বসে আছে, বয়স 40-এর কোঠায়। অরুণকে দেখেই উঠে দাঁড়ালো সে। মানে দাদা বলছি, খাওয়ার মতো কিছু পাওয়া যাবে? মানে আরেকটা অনুরোধ, এখানে রাতটা থাকার ব্যবস্থা হবে? আসলে আমি বড় বিপদে পড়েছি। অরুণের আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল লোকটা। হ্যাঁ, পাওয়া যাবে, আর খাবারের জন্য কোনো পয়সা দিতে হবে না। কি বলছেন? পয়সা লাগবে না মানে? এখানে যারা খেতে আসে তাদের কাছ থেকে আমরা পয়সা নিই না। যান, টেবিলে গিয়ে বসুন।
যত ইচ্ছে খেতে পারেন, শেষ খাওয়া বলে কথা। শেষ খাওয়া কথাটা কেমন যেন খট করে লাগলো অরুণের কানে, কিন্তু খিদের জ্বালায় সে আর কিছুই জিজ্ঞেস করলো না। টেবিলে গিয়ে বসে পড়লো চট করে। হোটেলে একটা পুরনো দিনের ছবি ঝুলিয়ে রাখা। ছবিতে এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। সম্ভবত এই হোটেলের মালিক আর তার মেয়ের ছবি ওটা। একটু পরেই গরম গরম ধোঁয়া ওঠা থালা নিয়ে হাজির হলো যতীন। খাবারের গন্ধ দেখে মনে হচ্ছে বিরিয়ানি। অরুণের খিদেটা আরো চনমন করে উঠল। আর দেরি না করেই গোগ্রাসে খেতে শুরু করলো সে। আর সেই খাবারের স্বাদ যেন অপূর্ব। বৃষ্টি রাতে গরম গরম খাবার পেয়ে অরুণ মনে মনে ধন্যবাদ দিতে লাগলো নিজের ভাগ্যকে। দাদা, আপনার হোটেলের রান্না তো একেবারে খাসা। অনেকদিন পর এমন খেলাম। কিন্তু দাদা, আজ রাতটা এখানে আশ্রয় পাবো কিনা তা তো বললেন না। তার মুখে ফুটে উঠেছে অদ্ভুত হাসি। আশ্রয়ের কি দরকার? এখন থেকে তো আপনি আমাদের সঙ্গেই থাকবেন। মানে, আমি তো শুধু আজ রাতের জন্য থাকতে চেয়েছি, সকালে চলে যাব। যতীনের হাসিটা এবার আরো তওড়া হলো, কিন্তু সেই হাসি বড়ই শীতল, যেন কোনো টান নেই। এখান থেকে কেউ যায় না। রমানাথের হোটেলে যারা একবার খায়, ধরে নিন তারা এই হোটেলেরই স্থায়ী বাসিন্দা হয়ে যায়। আর আপনিও তাই। অরুণের বুকটা ধক করে উঠল। লোকটা পাগল কিনা সেই ভাবনাটা একবার যাচাই করে নিল ওর মন। তাছাড়া রাত বিরেতে এদের কোনো মতলব থাকাটা অসম্ভব নয়। তবে এইরকম একটা হোটেলে সেই সম্ভাবনা কম। তাই অরুণ ভাবল নিশ্চয়ই মজা করছে লোকটা। গ্রামের মানুষের এই একই স্বভাব, কাউকে পেলে আড্ডাবাজি শুরু করে দেয়। ঠাট্টা করছেন তো? দেখুন দাদা, আমি মজা করার মতো অবস্থাতে একদমই নেই। আমি এখন খুব ক্লান্ত। দয়া করে আমাকে আমার থাকার জায়গাটা দেখিয়ে দিন। মুখের হাসিটা মিলিয়ে গেল যতীনের। চোখ দুটোই ফুটে উঠল কপট রাগ। ঠাট্টা মনে হচ্ছে, কিন্তু আমি তো কোনো ঠাট্টা করছি না। এটাই এখানকার নিয়ম। আপনি এখান থেকে বেরোতে পারবেন না। ধুর মশাই, তখন থেকে সব বাজে বাজে বকে যাচ্ছেন। কেন বেরোতে পারবো না? এটা কি জেলখানা নাকি? হ্যাঁ, জেলখানা চেয়েও ভয়ঙ্কর জায়গা এটা। এখানে শরীর আটকে থাকে না, আটকে যায় আত্মা। সবাইকে পাপের ফল ভোগ করতে হয় এখানে। অরুণের এবার সত্যি ভয় করতে শুরু করলো। লোকটাকে দেখে মনে হচ্ছে না সে পাগল, মিথ্যে বলছে বা মজা করছে এমনও তো লাগছে না। তার প্রতিটি কথাই যেন মিশে আছে এক অমোঘ সত্য। কিসের পাবে? কি কি বলতে চাইছেন আপনি? ছেড়ে কাশুন তো। হ্যাঁ, আপনাকে সবটা বলার জন্যই আমি বসে রয়েছি। শুনুন তবে, এই জায়গা পৃথিবীর বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন। বলতে পারেন এটা পাপী আত্মাদের অন্তহীন কারাগার। এই হোটেলের মালিক ছিলেন রামনাথ। জীবদ্দশায় খুব ভালো মানুষ ছিলেন। তার একটা ফুটফুটে মেয়েও ছিল। নাম ছিল তার মালা। তবে মালার মা মারা গিয়েছিলেন বহু আগে। তাই বাবা ও মেয়ের এই হোটেলই ছিল তাদের প্রধান জীবিকা। আরে দাদা, থামুন থামুন থামুন। এই রাত বিরেতে সিরিয়ালের গল্প শুরু করলেন নাকি? হ্যাঁ, আরে আগে শুনেই দেখুন না। সিরিয়ালের গল্প ভৌতিক হয়ে যাবে কখন টেরই পাবেন না। তা যা বলছিলাম, রমনাথের ব্যবসায়িক শত্রু ছিল আরেক হোটেল ব্যবসায়ী, হরেন সাহা। সে রামনাথকে সহ্য করতে পারত না। একদিন হরেন ভাড়াটে লোক দিয়ে মালার খাবারে বিষ মিশিয়ে দেয়। সর্বনাশ! তারপর কি ঘটলো? তারপর আর কি, খাবার খেয়ে ছোট্ট মালা ছটফট করতে করতে মারা গেল। মেয়ের মৃত্যু শোক রামনাথ সহ্য করতে পারেনি। বুক খামচে ধরে তিনিও পরপারে চলে গেলেন। কিন্তু মনে কষ্ট নিয়ে মরা আত্মা এত সহজে কি শান্তি পায়? মানে, এখানে আবার আত্মা ঢোকালেন কেন? এখানেই তো আসল কাহিনী। পৃথিবীর মানুষের ওপর এত ঘৃণা নিয়ে তিনি মারা গেলেন যে তার আত্মা এই হোটেলটাকে নিজের রাজত্ব বানিয়ে নিয়েছে। রমানাথ মনে করেন এই দুনিয়ায় পাপী মানুষ অনেক বেশি। এই সব খারাপ মানুষদের জন্যই তার মেয়েটার অমন পরিণতি হয়েছে। আপনি রমানাথের আত্মার মনের কথা কিভাবে জানলেন? অরুণের প্রশ্নকে কোনোভাবে পাত্তাই দিল না যতীন। সে নিজের মতো করেই বলে চলেছে, শুনুন, ওই ক্ষোভের কারণে মৃত্যুর পর থেকেই রমানাথ এই হোটেলে শুধু তাদেরকেই আশ্রয় দেয় যারা জীবনে কোনো না কোনো বড় পাপ করেছে। অরুণ যদিও বিষয়টাকে ঠাট্টা হিসেবেই ভেবে আসছিল এতক্ষণ ধরে, কিন্তু এই পর্যায়ে এসে কেন যেন ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই জগতে সব আদেও ঘটতে পারে কি?
তা কখনোই ভেবে দেখেনি অরুণ। মানে আশ্রয় দিয়ে তারপর কি করে? তারপর তাদের শেষ খাবার খাওয়ানো হয়। সেই খাবার খাওয়ার পরেই তাদের আত্মাটা এই হোটেলে চিরদিনের জন্য আটকে যায়, যেমন আমি আটকে গিয়েছি। মানে আপনি আবার কিভাবে আটকালেন? আমিও জীবনে বড় পাপ করেছিলাম। এক নিরপরাধ মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছিলাম। পথে বসে গিয়েছিল তার পুরো পরিবার। সেই পাপের সাজাই আমি ভোগ করছি এখানে। পাপের সাজা ভোগ করছেন? কিন্তু কিভাবে? এই যে আপনাদের মতো প্রতিদিন নতুন পাপীদের খাবার পরিবেশন করতে হয়, আর তারা আটকে পড়লে সবকিছু বুঝিয়ে দিতে হয়। অনন্তকাল ধরে এটাই চলবে। এটাই আমার শাস্তি। বাজে কথা, বাজে কথা। আমি কোনো পাপ করিনি। আমি কেন এখানে আটকে থাকবো? না না, এসব আপনাদের বানানো এসব গালগল্প। আমি চললাম। দ্রুত হোটেল থেকে পালানোর জন্য ছুটে গেল অরুণ, কিন্তু বাইরের দিকে পা বাড়াতে গিয়ে দেখলো ওর শরীর হঠাৎ থমকে দাঁড়িয়েছে। এক চুলো সামনে এগোতে পারছে না সে, যেন সামনে অদৃশ্য দেওয়াল। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। চেঁচিয়েও কোনো লাভ হলো না। এই জঙ্গলের ভেতর রাত বিরেতে কেউ নেই। বাইরের আকাশ ভেঙে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঝোড়ো হাওয়া আর বাজ পড়ার আওয়াজ ভেসে আসছে সমানে। অরুণ বুঝে গেল ওদিকে তখনও শান্তভাবে চেয়ারে বসে আছে জ্যোতি। কোনো লাভ নেই, এখান থেকে পালানোর পথ পাবেন না। এই হোটেলের চারপাশ মায়া জালে আটকে রাখা। এই সব কিছুই মায়া দিয়ে তৈরি। কিন্তু আমি কি পাপ করেছি? আমি তো সাধারণ একজন মানুষ। ঢং করছে না? ঢং? আপনি সত্যিই জানেন কি পাপ করেছেন? নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করছেন? শুনুন, আমাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আপনাদের মতো মানুষদের নিয়ে মহা ঝামেলা। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না কাদের পাল্লায় পড়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার আপনার খাওয়ার প্লেটটার দিকে তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। খাওয়া শেষ হওয়ার পর ওভাবেই রেখে দিয়েছিল অরুণ, কিন্তু এখন আতঙ্ক নিয়ে দেখল প্লেটের ওপর খাবারের উচ্ছিষ্ট থাকার বদলে সেখানে পড়ে আছে মানুষের কিছু হাড়গোড়, আর তার মাঝে রাখা আছে একটা মাথা, একটা কাটা মাথা। সেই মাথাটা আর কারো নয়, ওর নিজের। এতক্ষণ ধরে নিজেরই লাশ চেটে পুটে খেয়েছে অরুণ। বিকট চিৎকার করে লাফিয়ে উঠল সে। অরুণের বুঝতে বাকি রইল না যা ঘটেছে তা কোনো দুঃস্বপ্ন নয়। এই হোটেলে ঢোকা মাত্রই হয়তো তার মৃত্যু হয়েছে, আর আটকে পড়েছে তার আত্মা। সুস্বাদু বিরিয়ানিটুকুই কেবল ভ্রম ছাড়া আর কিছুই নয়। কি মশাই, এবার মনে পড়ছে আপনার পাপের কথা? এটাই রমানাথের হোটেল। এখানে ঢোকা মাত্রই আমরা জেনে গিয়েছি আপনি কি ঘটিয়ে এসেছেন। ফ্যাল ফ্যাল করে যতীনের দিকে তাকিয়ে রইল অরুণ। কথা বলার শক্তিটুকু হারিয়ে গিয়েছে ওর। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি একজন ফেরার আসামি। শহরে একজনকে খুন করেছেন, পুলিশের তাড়া খেয়ে এই গ্রামে পালিয়ে এসেছেন, আর ভেবেছেন এখানে আপনাকে কেউ খুঁজে পাবে না, তাই না? অরুণের চোখের সামনে ভেসে উঠল পুরনো দৃশ্যগুলো। বন্ধু সুহাসের সাথে ব্যবসার কথা শুরু করেছিল সে। সুহাস ওর ছেলেবেলার বন্ধু। ছেলে যেমন ভালো, বন্ধু হিসেবেও ভালো। কিন্তু ওই যে ভালো মানুষ হলে যা হয়, লোকে দেদার ঠকাতে থাকে। দুজনে মিলে টাকা ঢেলেও ব্যবসায় সফলতা পেল না। অরুণ এসব দেখে আস্তে আস্তে সুহাসের ব্যবসায় বিনিয়োগের টাকা কমিয়ে দিতে শুরু করেছিল। তবে কিছুদিন পর ব্যবসা বেশ ভালো চলতে শুরু করলো হঠাৎ, আর সুহাসের হাতে হইল নগদ টাকা। এই দেখে অরুণ রেগে গেল। মনে মনে ধরেই নিল সুহাসের ব্যবসা আসলে এতদিন ভালোই চলছে, কিন্তু ওকে বুঝিয়েছে ব্যবসার দিনকাল খারাপ। অরুণ সুহাসের এমন ধাপ্পাবাজি মেনে নিতে পারল না। যদিও বিনিয়োগের টাকা অনেকটাই কমিয়ে দিয়েছিল সে, তবুও সুহাসের কাছে নিজের ভাগের লভ্যাংশ চাইতে শুরু করলো অরুণ। দেখ, তোকে আবারও বলছি, আমার সঙ্গে একদম ধাপ্পাবাজি করবি না। ছোটবেলার বন্ধু বলে এ হয় বোকা বানাবি না তো। আমি কিন্তু মেনে নেবো না এটা। আরে কি সব যাতা বলছিস? আমি কেন তোর সাথে এমন কিছু করতে যাব? অত টাকা দেখলে কার মাথা ঠিক থাকে? আমি নিশ্চিত তুই এতদিন নাটক করেছিস। যেই টাকা আমি কামিয়ে দিলাম অমনি তোর লাভের বন্যা বইছে। আমার টাকায় ব্যবসা করে এখন নিজে হচ্ছে লাভের টাকা খাবি। হ্যাঁ,
এইটা আমি হতে দেব না। দে 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 দে, আমার টাকা এক্ষুনি দে দে। আরে বিশ্বাস কর বন্ধু, বিশ্বাস কর, তুই যা ভাবছিস তা নয়। কিন্তু কে শোনে কার কথা? শুরুতে তর্ক বিতর্ক, এক পর্যায়ে ধস্তাধস্তি। সুভাষের উপর লাফিয়ে পড়লো অরুণ, গলা টিপে ধরলো ওর। কি করছিস অরুণ? অরুণ, অরুণ আমায় ছাড়। অরুণ, অরুণ কি করছিস? অরুণ সুভাষকে ছাড়লো তো নাই, বরং আরো জোরে চেপে ধরলো ওর গলা। প্রচন্ড রাগে চেঁচিয়ে উঠল অরুণ। শেষ পর্যন্ত রাগের মাথায় মেরেই ফেললো ছোটবেলার বন্ধুকে। এমনকি সুভাষের সব টাকা নিয়ে পালিয়ে গেল অরুণ। নিজ গ্রাম থেকে পালানোর পর অরুণ আর ঠিকমতো ঘুমাতে পারেনি। পুলিশের ভয় আর তার চেয়ে বেশি নিজের ভেতরকার অপরাধবোধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। নিজের বন্ধুকে শেষ করে দেওয়ার দৃশ্যটা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন ওর শরীরটা ভয়ে কুটিয়ে যায়। রাগ আর টাকার চাহিদা অন্ধ করে দিয়েছিল ওকে। এখন সেই টাকা ওর কাছে অর্থহীন মনে হচ্ছে। শুধু বেঁচে থাকাটাই যেন এখন একমাত্র লক্ষ্য। অরুণ আর অস্বীকার করতে পারল না ওই পাপের কথা। আমি পাপ করেছি, কিন্তু করতে যাইনি আমি। আমার আমার টাকার কোনো দরকার ছিল। আমার আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য। দেখুন, কারণ যাই হোক না কেন, পাপ তো পাপই। এখন আপনাকে সেই পাপের ফল ভোগ করতে হবে। অনন্তকাল ধরে এই হোটেলে থাকতে হবে। আপনার মতো অন্য পাপী আত্মাদের ছটফটানি দেখতে হবে। জেলখানার শাস্তি শেষ হয়, এখানে হয় না। অরুণের চোখ গেল হোটেলে থাকা ছবিটার দিকে। সে বুঝে গেল ওই হলো রমানাথ আর তার ছোট মেয়ে মালা। মুক্তির যে আর কোনো পথ নেই তা অরুণের আন্দাজ করে নিতে অসুবিধা হলো না। আমি আমি আমার পাপের শাস্তি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। কি সেই প্রশ্ন? আপনারা না হয় জানেন আমার পাপের কথা, এই হোটেলে সেই ক্ষমতা আছে, কিন্তু কিন্তু ওই চায়ের দোকানদার কেন আমাকে জেনে শুনে এই মৃত্যুর মুখে ঠেলে দিল? সে কিভাবে জানলো যে আমি একজন ফেরার আসামি? সেও কি তাহলে মৃত? আরে না, ওই চায়ের দোকানদার একজন জলজ্যান্ত সাধারণ মানুষ। কিন্তু আপনি পুলিশদের যতটা বোকা ভেবেছেন তারা আসলে ততটা বোকা নয়। অরুণ অবাক হয়ে তাকালো। এর সাথে পুলিশের কি সম্পর্ক ওর মাথায় ঢুকলো না। পুলিশ আপনার এই ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়েছে, এমনকি গাছে গাছে পোস্টারও লাগিয়ে দেওয়া হয়েছে। এখানকার মতো প্রত্যন্ত গ্রামই তো ফেরারি আসামিদের লুকিয়ে থাকা সেরা জায়গা, তাই পুলিশ এদিকে নজর রাখে। চায়ের দোকানদার আপনার চেহারা পোস্টারে দেখে চিনে নিয়েছে, আর সে ঠিকই বুঝেছে ওই খুনিটা আপনি। হতবাক হয়ে গেল অরুণ। তার পালানোর সব পরিকল্পনা কত সহজে ভেস্তে গেল। অথচ সে আশা করেছিল এই দূর গ্রামে কেউ ওকে চিনতে পারবে না। কিন্তু কিন্তু সে তো পুলিশকে খবর দিতে পারতো, আমাকে ধরিয়ে দিতে পারতো। তা না করে সে আমাকে এখানে পাঠালো কেন? এটাই তো এই গ্রামের বিচার। এখানকার মানুষ আইন আদালতের চেয়েও বেশি ভরসা করে এই রমানাথের হোটেলকে। গ্রামবাসীদের বিশ্বাস, আইনের শাস্তির চেয়ে রমানাথের শাস্তি অনেক বেশি কঠিন। ভেবে দেখুন একবার, একটা পাপী আত্মা পৃথিবী থেকে কমে গেল, আর গ্রামটাও নিরাপদ থাকলো। তো কি বুঝলেন? সুন্দর ব্যবস্থা, তাই না? হঠাৎ করেই বদলে যেতে শুরু করলো হোটেলের পরিবেশ। চারপাশ থেকে একটা হিমশীতল বাতাস বইতে থাকলো। অরুণের সামনে এবার হাজির হলেন স্বয়ং রমানাথ। ঠিক এই সময় তীব্র যন্ত্রণায় অরুণের শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে চাইল। তার মনে হলো ভেতর থেকে সবকিছু কেউ যেন শুষে নিচ্ছে। আবেগ, অনুভূতি সব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সেই জায়গায় জন্ম নিল বিশাল শূন্যতা। সময় কিভাবে বয়ে যায় এই হোটেলে তা বোঝা যায় না। দিন নেই, রাত নেই, শুধু অনন্ত অপেক্ষা। এক বর্ষার রাতে বাইরের পৃথিবীতে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন আবারও ভেতরে ঢুকলো একজন নতুন পথিক। চোখে মুখে গভীর ক্লান্তি আর ভয়, হয়তো কোনো কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছে। দাদা, কোনো খাবার পাওয়া যাবে? আর রাতটা থাকার কোনো ব্যবস্থা হবে? পথিকের সামনে দাঁড়িয়ে আছে হোটেলের নতুন কর্মী অরুণ। মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। অবশ্যই পাওয়া যাবে, খাওয়ার জন্য কোনো পয়সা লাগবে না, যত ইচ্ছে তত খেতে পারেন। শেষ খাওয়া বলে কথা।